দেশের সংস্কার একটা চলমান প্রক্রিয়া। গণতান্ত্রিক ব্যবস্থায় এরা আসতে পারবে না, ওরা আসতে পারবে না, এই বক্তব্য কেউ দিতে পারে না। আমি একটু ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন আহমেদের কাছে আসি। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন, সহ সাংগঠনিক সম্পাদক বিএনপির। যে প্রসঙ্গটি আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুরু থেকে মানে অনেক দিন আগে থেকে তিনি তৈরি করেছিলেন যে ১/১১ দৃশ্য তারা দেখেছে, কাজে তারা ভুলেন নাই সেই চেহারাটা, এবং একটা বিরাজনীতিকরণের কথা তিনি অনেক দিন আগেই বলেছেন। এবং এখন যে কথাগুলি প্রসঙ্গগুলি আসছে যে এই সরকারকে দীর্ঘমেয়াদী রাখার জন্য প্রতিষ্ঠান এবং ব্যক্তিরা কাজ করছে, এই জায়গাটা কি আপনারা আসলে অন্য দৃষ্টিতে দেখছেন যে এর মধ্যে কাজ শুরু হয়ে গেছে? হঠাৎ আবার সেটা কেন আসলো? শুধু একটা জরিপকে কেন্দ্র করে নাকি আরও অনেক কিছু আছে? আপনাকে ধন্যবাদ, আমার সহ আলোচক বিন্দুদেরকেও শুভেচ্ছা। আমি একটু শুরু করি হাসিব যেটা বলল সেটা দিয়ে। দেখেন, ছাত্র বা বৈষম্য বিরোধী যে আন্দোলনটা ছিল সেটা একটা এজেন্ডার বিরুদ্ধে ছিল, একদম কোটা বিরোধী। তাদের উপর যখন নির্যাতন শুরু হলো বা অমানবিক নির্যাতন শুরু হলো, নিপীড়ন শুরু হলো, তখন বাংলাদেশের অধিকাংশ অলমোস্ট দুই একটা ফ্যাসিবাদী দল বা তাদের দোসর ছাড়া সকল রাজনৈতিক দল, স্পেশালি আমার দল বিএনপি এবং আমাদের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, উনি কিন্তু আমাদেরকে ফার্স্টে আনঅফিশিয়ালি নির্দেশ দিলেন যে তোমরা ওদের আন্দোলনে জাস্ট ওদেরকে অ্যাসিস্ট করবা, ডোন্ট টেক দ্য লিড। অফিসিয়ালিও দিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে। না, এটা হলো শুরুর দিক। পরে যখন হত্যাযজ্ঞ শুরু হলো এবং চট্টগ্রামে আমাদের এক ছাত্রদলের কর্মী মারা গেল, যেটা আমরা তখন ওইভাবে বলি নাই, সে ওদেরই মানে ছাত্র নেতা হিসেবেই ওয়াসিফ, সে কিন্তু আমাদের চিটং কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। বাট তখন আমরা ওটাতে জানি তাকে কিন্তু নৃশংসভাবে গুলি করে মেরেছে, এবং একই সাথে আমাদের ছাত্রদলের সেক্রেটারি ফারুক, তার বুকে A4 হয়ে গেছে একই দিন 5 লাইশে। তো আমরা আসলে দল হিসেবে যখন অফিসিয়ালিও গিয়েছি, আমরা কিন্তু গিয়েছি তাদের প্রোটেকশনের জন্য, যে তাদের সাথে সংহতি প্রকাশ করে তাদের প্রতি যে অন্যায় অবিচার হচ্ছে এটা হতে পারে না একটা দেশে, ওই ফিলোসফি থেকে। তখন এত শক্তি কেন ছিল জানেন? আমার যেটা মনে হয়, আমিত্ব ছিল না, সবাই আমরা ছিল, তখন আমরা ছিল। দায়িত্বহীন কথাবার্তা খুব ভয়ঙ্কর একটি সমাজের জন্য, বিশেষ করে রাজনৈতিক প্রেক্ষাপটের জন্য। এখানে বয়স একটা ফ্যাক্টর, এখানে অভিজ্ঞতা একটা ফ্যাক্টর। তো আমার মনে হয় আজকে যে আলাপগুলো হচ্ছে অধিকাংশ কিছু কিছু লোকের ব্যক্তিগত অভিমতের কারণেই, যে বলে দিচ্ছে এদের কাছ থেকে দিব না, ওদের কাছ থেকে দিব না। দেখেন, গণতান্ত্রিক ব্যবস্থায় এরা আসতে পারবে না, ওরা আসতে পারবে না, দ্যাট ইজ নট আ স্টেটমেন্ট দ্যাট এনিওয়ান শুড মেক। এই বক্তব্য কেউ দিতে পারে না। নির্বাচন হবে, জনগণ যাকে ইচ্ছা তাকে দিবে। এবার আসেন আমাদের মহাসচিব কি বলেছে। আমাদের মহাসচিব বলেছে নির্বাচন ব্যবস্থায় যদি যেতে হয়, আসিফও বলেছে, শামীম ভাই বলেছে, কিছু কিছু বেসিক সংস্কার করতেই হবে। নির্বাচন কমিশন, পুলিশিং, সাথে সাথে পরবর্তী নির্বাচন কি প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে। ফ্যাসিবাদের জন্ম যে, আমিত্বর জন্ম যে দেয়, যে পালিয়ে যেতে হলো যে কারণে, এটাতে যেন রিপিট না করে এই ব্যবস্থাতে আসতে হবে। ইট উইল টেক টাইম, বাট দ্য টাইম মাস্ট বি রিজনেবল। এবং আমি হাসিবকে ধন্যবাদ জানাই, সে খুব ইন্টেলিজেন্ট একটা কথা বলেছে, যেটা সব কিছুর আনসার এটাতে আছে, যে উদ্দেশ্য হচ্ছে মূলত সংস্কারগুলো করে দৃশ্যমান করা। এখন হয়েছে কি, যা হচ্ছে এটা মনে হয় এখানে পুলিশ অফিসার ওসি চেঞ্জ করছে, ওখানে ডিসি চেঞ্জ করছে বিচ্ছিন্নভাবে। নির্বাচন কমিশনে সংস্কারের কাজে হাত দিয়েছি, পুলিশে আমরা একটা ট্রেনিং সেন্টার করেছি যাতে মন মানসিকতা পরিবর্তন হয়। কারণ আপনি তো বন্দুক নিয়ে ফেললে সমাধান না। ওনাদের যে মাইন্ডসেট হয়ে গেছে যে মত বিরোধী যেই হবে তাকেই উই নিড টু ডিসপোজ হিম অফ, বা তাকে মেরে ফেলতে হবে বা তাকে অ্যারেস্ট করতে হবে, এটা থেকে বেরোতে হবে। তাহলে আমরা এখনো দৃশ্যমান, আমরা বলতে বিএনপি শুধু বলছি না, দেশের জনগণও কিন্তু এখনো দৃশ্যমান নির্বাচন কেন্দ্রিক কোনো সংস্কার কারো চোখে পড়ছে না। ইউনিভার্সিটির ভিসি চেঞ্জ হচ্ছে, কলেজের প্রিন্সিপাল চেঞ্জ হচ্ছে, স্কুলের হেডমাস্টার চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু খুব একটা নির্বাচনের সাথে মানে প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট। দেখেন, রাষ্ট্র মেরামতের 31 দফা বিএনপি পার্টি হিসেবে 2023 সালে 13ই জুলাই, আমার মনে হয় তারিখ ভুল হতে পারে, 2-1 দিনের দিক ওদিক, জুলাই মাসে কিন্তু দিয়েছে। এবং যতগুলো দাবি ওনারা করছে, ইটস অলরেডি দেয়ার।
কিভাবে হবে, চেক অ্যান্ড ব্যালেন্স কিভাবে থাকতে হবে, যারা মানে জনগণের প্রতিনিধিত্ব করতে পারবে না তাদের জন্য আপার হাউস করা, তারপরে এক প্রধানমন্ত্রী 2 বারের বেশি ক্ষমতায় না থাকা, অনেকগুলো প্রস্তাব কিন্তু অলরেডি আমাদের পক্ষ থেকে 1 বছর আগে দেওয়া হয়েছে। 1 দফার 9 দফা আন্দোলন 1 দফা কেন হলো? কারণ এখানে সবাই মনে করেছে এই ব্যবস্থার আন্ডারে আর কোনো সংস্কার, কোনো বিচার, দেশ পরিচালনা করা যাবে না, গভর্নমেন্ট চেঞ্জ করতে হবে। তো আপনি যে প্রশ্নটা করেছেন এটা আমার মনে হয় এই প্রশ্নটা জন্ম দিয়েছে এক দৃশ্যমান কোনো সংস্কার আমাদের চোখে পড়ছে না, যেটা নির্বাচন কেন্দ্রিক। আর দেশের সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটা যেমন এই ইন্টারিম গভর্নমেন্ট করবে, এটা কিন্তু নির্বাচিত গভর্নমেন্ট আসলেও যেই গভর্নমেন্ট আসুক এখানে যাচ্ছে তাই আমার যেমন খুশি তেমন সাজোর মতো এটা হবে না।